জেনজিদের নেতৃত্বেই আমরা দেখেছি ২৪-এর গণ অভ্যুত্থান হলো, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন হলো। যদিও সেটা প্রথমে কোটা আন্দোলন ছিল, কিন্তু ওটা একটা অজুহাত মাত্র ছিল। মূলত আন্দোলনটার ডিজাইনটাই ছিল সরকার পতন করা হবে, এবং সেই ডিজাইনে আন্দোলনকারীরা সফল হয়েছে, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এবং জেনজি এই শব্দের সঙ্গে মানুষ পরিচিত হয়েছে। জেনজি, জেনজেড, যেভাবেই বলেন না কেন, এই শব্দের সঙ্গে মানুষের পরিচিতি মূলত ২৪-এর জুলাই আন্দোলনকে কেন্দ্র করেই হয়েছে। এত বড় একটা সাফল্য তাদের, এই সাফল্যের পরে তারা রাজনৈতিক দল গঠন করেছে। রাজনৈতিক দল গঠন করে জামাতের সঙ্গে জোট করে তারা ৬টি আসনে বিজয়ী হয়েছে, সংসদে গিয়েছে। সংসদে অনেক কথা তাদের মুখ থেকে আমরা শুনছি। সব কিছুকেই তো পজিটিভ দিকে ধাবিত হতে চাওয়া কিংবা ধাবিত হোক, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই, হঠাৎ করে না, গত ১.৫ বছরের বেশি সময় ধরে আন্দোলন পরবর্তী সময়ে, অর্থাৎ বিজয়ের পরে জেনজিদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে বহু বিতর্কের জন্ম হয়েছে। সারা দেশে মব সন্ত্রাস প্রতিষ্ঠিত করা, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, জবরদখল, এরকম নানা কাজের সঙ্গে জেনজিকে মিশে যেতে আমরা দেখেছি, যেটা আমাদের জন্য, জাতি হিসেবে আমাদের জন্য চরম দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু তারা সঠিক পথে থাকুক, সঠিকভাবে রাজনীতি করুক, সঠিকভাবে সচেতন হয়ে দেশ গড়ার কাজে মনোযোগ দিক, এটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু হঠাৎ করেই আমরা এই সময়ে এসে, বিএনপি সরকার আসার পরে আমরা এবার মির্জা ফখরুলকে এরকম একটা মন্তব্য করতে দেখলাম, যেটা জেনজি প্রজন্মের একেবারে বিরুদ্ধে যায়। তারা, জেনজিরা বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের যে ঐতিহ্য, সেটা সম্পর্কে জানে না, তাদের জ্ঞান নেই, এরকম মন্তব্য মির্জা ফখরুল করেছেন। তাতে কি জেনজি প্রজন্ম কিংবা জেনজির প্রতিনিধিত্ব করে যারা রাজনৈতিক দল, এনসিপি সহ বিভিন্ন প্ল্যাটফর্ম, তারা কি বেজায় খেপে যাবে? চলুন একটু জেনে দেখি মির্জা ফখরুল যেটা বললেন সেটা কতটা অথেন্টিক, কতটা প্রোপাগান্ডা হিসেবে দেখা হবে, কতটা তার বক্তব্যের প্রতিবাদ হতে পারে, সেগুলো একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে আদতে জেনজিরা বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানেন নাকি জানেন না, কিংবা তাদেরকে সেইভাবে তৈরি করা হয়েছে নাকি তৈরি করতে ব্যর্থ হয়েছে এই রাষ্ট্র। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জেনজিদের বাংলাদেশের ইতিহাস জানা না জানার ব্যাপারে। তার আগে একটি মানবিক ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে যে ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে একটি নতুন চ্যানেলের যাত্রা শুরু হয়েছে, ফুড ফর অল। যারা অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অন্তত তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের এই মানবিক কর্মটাকে অনুপ্রাণিত করবেন, সেই প্রত্যাশা রইল। চলে যাচ্ছি জেনজিদের বাংলাদেশের ইতিহাস জানা না জানার প্রসঙ্গে। মির্জা ফখরুল যে মন্তব্যটা করেছেন, সেই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ এরকম একটা প্রেক্ষাপটে এসে। কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা আলোচনাতেই বুঝবো। তার আগে ডেইলি টাইমস, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, জেনজি দেশের ইতিহাস ভালো জানে না, মির্জা ফখরুল। দেশের ইতিহাস যদি একটা প্রজন্ম না জানে, দেশের ইতিহাসে কি কি রয়েছে, ৫২-র ভাষা আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন, ৭০-এর নির্বাচন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৭২-এর সংবিধান, ৭৫-এর ১৫ই আগস্টের কালো অধ্যায়, একাধিকবারের সামরিক শাসন, এরপরে ৯০-এর আবার গণ অভ্যুত্থান, স্বৈরাচারের পতন, এর পরের ধারাবাহিকতায় এসে ২৪-এর আবার আন্দোলন, আবার একটা সরকারের পতন, একটা বড় ঐতিহাসিক পথ পরিক্রমায় আমাদের দেশটা চলছে। এই ঐতিহাসিক পথ পরিক্রমা যদি আমাদের নতুন প্রজন্ম, জেনজি প্রজন্ম যদি না জানে, তাহলে এটা দেশের অগ্রগতির জন্য, দেশের এগিয়ে যাওয়ার জন্য, দেশের সামনের নেতৃত্বের জন্য একটা বড় রকমের ধাক্কা। কারণ যারা দেশের ইতিহাসই জানে না, যারা দেশের ঐতিহ্য সম্পর্কে জানে না, তারা যদি দেশের নেতৃত্ব দেয়, তাহলে দেশ বারে বারে হোঁচট খাবে, এবং সেই হোঁচট খাওয়ার ফলে আমার দেশ, যেটা স্বাভাবিক প্রক্রিয়া
এবং আমাদের প্রত্যাশিত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারবে না। মির্জা ফখরুল কি বলছেন চলুন একটু জেনে দেখি। জেনারেশন জেড বা জেন জিরা দেশের ইতিহাস ভালো জানে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বলেন, জেন জি দেশের ইতিহাস ভালো জানে না। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার তাদের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেয়নি। দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়াউর রহমান। বিএনপি আসলেই তাদের মতো করে মানে মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা শুনি, আওয়ামী লীগ আসলে তাদের মতো করে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনি। এই ইতিহাস মানে তিনি বলছেন যে তিনি ঘোষণা দেওয়ার পরে সেনাবাহিনীর সামরিক সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, তারপরে দেশের সর্বস্তরের মুক্তিকামী সাধারণ মানুষ যুবকের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। তিনি ভয়াবহ একটা কথা বলেছিলেন, যেটা বলছিলাম যে বিএনপি আসলে বিএনপির মতো করে মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা শুনি, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের মতো করে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনি। প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলে আমরা আরেক ধরনের ইতিহাস শোনার আমাদের সৌভাগ্য হয়েছে, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। মির্জা ফখরুল প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান, তৎকালীন মেজর, তাকে স্বাধীনতার ঘোষক দাবি করছেন। এটা ঠিক আছে, তিনি তো স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কিন্তু সেই প্রেক্ষাপটটা নিয়ে যে বিতর্ক, তিনি 27 তারিখে দিয়েছেন নাকি 26 তারিখে দিয়েছেন, তিনি বঙ্গবন্ধুর পক্ষে দিয়েছেন নাকি তিনি নিজেই সরকার প্রধান ছিলেন, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আরও অনেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তাদেরও কৃতিত্ব দেওয়া উচিত, নাকি মানে একজন মেজরের ডাকে সারা বাংলাদেশের কোটি কোটি 7 কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, এই সত্যের আড়ালে বঙ্গবন্ধুর দীর্ঘদিনের নেতৃত্ব, মুক্তিযুদ্ধের জন্য জাতিকে প্রস্তুত করা এবং বঙ্গবন্ধুর তার বার্তা, এই ব্যাপারগুলো সত্য নাকি মিথ্যা, কে কিভাবে গ্রহণ করছে, এই ব্যাপারগুলো আমরা জেনজিদের যেভাবে জানিয়েছি তারা সেভাবেই জানিয়েছে। তার মানে হচ্ছে জেনজি একটা জগা খিচুড়ি ইতিহাস জেনে বড় হয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগের এই 15 বছর 15.5 বছরে তা নয়, দীর্ঘ 55 বছরের ইতিহাসেই এটা ঘটেছে। সবথেকে ভয়ানক কথা, যে কথাটা মির্জা ফখরুলের বলা একেবারেই উচিত হয়নি বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি, কারণ তার মতো বিজ্ঞ প্রাজ্ঞ একজন মানুষ এবং একজন শিক্ষক মানুষ, তার এই ধরনের কথা বলার ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া উচিত বলেই মনে হয়। কারণ তার একটা গ্রহণযোগ্যতা আছে, বিএনপিতে তো রয়েছে, সারা বাংলাদেশেই তার একটা গ্রহণযোগ্যতা আছে, সেই গ্রহণযোগ্যতায় ভাটা পড়ার আশঙ্কা রয়েছে যদি এই ধরনের বক্তব্য তিনি দেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে একমাত্র ব্যক্তি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশে মুক্তিযুদ্ধ হয়নি। তিনি সেদিন পাকিস্তানে চলে গিয়েছিলেন, এটাই প্রকৃত ইতিহাস। তিনি সেদিন পাকিস্তানে চলে গিয়েছিলেন কি মানে নিজের ইচ্ছায় অতিথি হয়ে গিয়েছিলেন, নাকি তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল? মুক্তিযুদ্ধ যেটা হলো, সেই মুক্তিযুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মুক্তিযোদ্ধাদের দেখেছেন কিংবা ইতিহাস জেনেছেন, আমি জানি না ব্যক্তিগতভাবে তিনি নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কিনা, আমার সেটা একেবারেই ডিপলি জানা নেই। হয়তো তিনি অংশগ্রহণ করেছেন, যেহেতু তার বয়স এখন 78 বছর, মুক্তিযুদ্ধ করারই কথা তার। কিন্তু মুক্তিযোদ্ধারা এখনও আমরা সেই সময়ের যে ভিডিওগুলো পাই, স্বাধীন বাংলা সরকার থেকে শুরু করে মুজিবনগর সরকার থেকে শুরু করে মুক্তিযোদ্ধারা যে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছে, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব বলে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছে, সেই ভিডিওগুলো তো আমরা এখনও পাই, সেগুলো তো এআই দিয়ে তৈরি করা নয়। সুতরাং এই যে মুক্তিযুদ্ধের নতুন বয়ান তৈরি করা এবং মেজর জিয়াকে বড় করতে গিয়ে বঙ্গবন্ধুকে খাটো করার যে প্রয়াস, আবার ঠিক তেমনি আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুকে এত বড়, বঙ্গবন্ধু তো অবশ্যই বড়, বঙ্গবন্ধু সবার নেতা ছিলেন, তাকে এত বড় এত হাইপ দিতে গিয়ে মেজর জিয়ার যে অবদান, মুক্তিযুদ্ধে অবদান, কিংবা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে 27 তারিখের হলেও যে মানে ঘোষণাটা দেয়া, সেই প্রেক্ষাপটগুলো অস্বীকার করা, বিএনপির অবদান অস্বীকার করা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি এবং এই ব্যাপারগুলো দেখে দেখে বড় হয়েছে আমাদের জেনজি, মানে প্রত্যেকটা সময়ের জেনজি প্রজন্ম, যাদেরকে আমরা মুক্তিযুদ্ধের একটা স্থায়ী ইতিহাস দিতে পারিনি। এই যে আওয়ামী লীগ সরকার পতনের পরে মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস শুরু হলো, তার মানে এখন যারা বেড়ে উঠছে শিশুরা, প্রতি মুহূর্তে প্রতি সরকার পতনের পরে আমরা পাঠ্যপুস্তকে ইতিহাস পরিবর্তন হয়ে যেতে দেখি। এই যে মানে জগা খিচুড়ি ইতিহাস জেনে একটার পর একটা প্রজন্ম বেড়ে উঠেছে,
এই দায়টা কি জেনজি প্রজন্মকে আপনি দিতে পারেন? মির্জা ফখরুল যখন বলছেন যে জেনজিরা বাংলাদেশের ইতিহাস জানে না, এর দায় কি এই তরুণ প্রজন্মের, এই জেনজি প্রজন্মের, নাকি দায় আপনাদের, যারা আপনারা রাজনীতি করেছেন, যারা সরকার পরিচালনা করেছেন বিভিন্ন সময়ে, যারা একটি সঠিক ইতিহাস এবং একটি স্থায়ী ইতিহাস দিতে পারেননি? ভারতের দিকে তাকালে, পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকালে, সেখানে কি আমরা দেখি যে তাদের জাতির পিতা মহাত্মা গান্ধীকে নিয়ে কেউ বিতর্ক করে? সে কংগ্রেসের হোক কিংবা তৃণমূল কংগ্রেসের হোক কিংবা বিজেপির হোক কিংবা বাম দলের হোক, যে দলেরই হোক, তারা কি মহাত্মা গান্ধীকে নিয়ে কোনো বিতর্ক করে? তারা কি দেশের প্রশ্নে কোনো বিতর্ক করে? তারা কি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিতর্ক করে? নাকি মানে যখনই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রসঙ্গ আসে, তারা যে দলই ক্ষমতায় থাকুক, তারা সব দল এক জায়গায় বসে একত্রে মিটিং করে সিদ্ধান্ত নেয়? সেখান থেকে আমরা কিছুই শিখতে পারিনি। আমরা শুধু রাজনৈতিক বিদ্বেষ, বিভেদ এগুলো শিখিয়েছি প্রজন্মের পর প্রজন্ম মানুষকে, মানে তরুণদেরকে, এবং তাদেরকে ওইভাবে জগাখিচুড়ি করে তৈরি করেছে। আবার আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে দোষটা আমি পরিপূর্ণভাবে অন্য সরকারকে আমি দিতেই চাই না, পুরোটাই আওয়ামী লীগ সরকারকেই দিতে চাই। যে আওয়ামী লীগ 15.5 বছরে যে তাদের অবস্থান সরকার পরিচালনা, সেই সরকার পরিচালনায় একটা বড় প্রজন্মকে তারা তৈরি করেছে। 2009 সালে যার বয়স 5 বছর ছিল, 2024 সালে সেই ছেলের বয়স হয়েছে 21 বছর। সেই 21 বছরের একজন মানে 5 বছরের শিশুকে প্রাইমারি স্কুল থেকে গড়ে তুলে 21 বছরের তরুণ যুবক তৈরি করার যে পিরিয়ডটা তারা পেয়েছে, এই পিরিয়ডে এই প্রজন্ম অর্থাৎ জেনজি প্রজন্মকে তারা কি সঠিক ইতিহাস কিংবা সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে পেরেছে? তারা কি তাদেরকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, তারা যে ইতিহাস বলতে চেয়েছে সেই ইতিহাসেই তাদেরকে বেড়ে উঠতে সহযোগিতা করতে পেরেছে কিংবা মানে তাদেরকে তৈরি করতে পেরেছে? পারেনি। বরং তারা শিক্ষা ব্যবস্থায় ধর্মীয়করণ করে, শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িক ব্যাপারগুলো এনে, সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে, মানে ভোটের রাজনীতির কারণে সাম্প্রদায়িক গোষ্ঠীর মানে শরণাপন্ন হয়ে তাদের জননী সেজে যে ব্যাপারগুলো তৈরি করেছে। যদি আজকে বিএনপি সরকার এসে ভাবছে যে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার দরকার, যেটা প্রফেসর ইউনূস সরকার ভেবেছিল, যার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি অনেকবার, কিন্তু তারা সাম্প্রদায়িক গোষ্ঠীর জন্য পারেনি। বিএনপি সরকার যখন ভাবছে তখনও সাম্প্রদায়িক গোষ্ঠী বাধা দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ সরকার যে কাজটা আওয়ামী লীগের জন্য করা, মানে আওয়ামী লীগই করবে এই বিশ্বাস স্বাধীনতাকামী মানুষের মধ্যে ছিল, কিন্তু আওয়ামী লীগ সেই কাজটা করেছে। প্রাথমিক বিদ্যালয় থেকে একজন শিশুকে সঙ্গীত, কবিতা, নাটক, ক্রিয়া, যে শিক্ষাগুলো দিয়ে মানসিকভাবে তাকে তৈরি করা যায় সেইভাবে তৈরি করেছে। আওয়ামী লীগ সরকার কি একবারও খোঁজ নিয়েছে যে দেশের কোনো মাদ্রাসায় পতাকা উত্তোলিত হয় কিনা, দেশের কোনো মাদ্রাসায় মানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় কিনা? সেই ব্যাপারে কখনো আওয়ামী লীগ হস্তক্ষেপ করেছে কিংবা আওয়ামী লীগ সেই ব্যাপারগুলো দেখেছে? আমার মনে হয় যে এভাবে আওয়ামী লীগের 2-4টা উদাহরণ দিলাম, এরকম উদাহরণ বিএনপি সরকারেরও বহু উদাহরণ দেওয়া যাবে। এভাবে প্রতিটি সরকার আগামী প্রজন্মকে মননশীল প্রজন্ম হিসেবে গড়ে না তুলে একটা অন্ধ সাম্প্রদায়িক প্রজন্ম হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করেছে, এবং সহযোগিতা করেছে বলেই একটা প্রজন্ম বীর দর্পে স্লোগান দিয়েছে, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। হ্যাঁ, 24-এর ওই আন্দোলনের সময় জুলাইয়ে হয়তো শেখ হাসিনার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্লোগানটা প্রাসঙ্গিক ছিল। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই শব্দ, এই বাক্যটা যুক্ত করে পরবর্তীতে। কিন্তু যখন 24-এর উদযাপনটা 25-এ এসে 5 আগস্টে আমি করব, তখনও যদি ওই স্লোগানটা হয় তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তাহলে বুঝতে হবে যে আমরা একটা বড় প্রজন্মকে সঠিকভাবে তুলে ধরতে পারিনি, সঠিকভাবে গড়ে তুলতে পারিনি। যারা রাজাকার এই শব্দটা যে ঘৃণিত শব্দ, সেই ঘৃণিত শব্দটাকে গর্বের শব্দ হিসেবে ব্যঙ্গাত্মকভাবে, আমি মেনে নিচ্ছি এগুলো ব্যঙ্গাত্মকভাবেই করা হয়েছে, কিন্তু ব্যঙ্গাত্মকভাবে হলেও এবং নানাভাবে ন্যারেটিভ স্থাপন করা যে এই রাজাকার শব্দ আর এখন খায় না, রাজাকার বলে কোনো লাভ নেই, এই যে ন্যারেটিভ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, এর দায় কার? এর দায় অবশ্যই আওয়ামী লীগ সরকারকে নিতে হবে। ইতিহাস না জেনে জেনজি প্রজন্ম যেভাবে গড়ে উঠেছে, যা তারা যে ইতিহাস জানে না, যেটা মির্জা ফখরুল বলছেন, এর দায় আওয়ামী লীগকেও নিতে হবে, এর দায় বিএনপিকেও নিতে হবে, এর দায় গত 55 বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তাদের সবাইকেই নিতে হবে। কারণ
কেউই সঠিক ইতিহাস, স্থায়ী ইতিহাস, কংক্রিট ইতিহাস পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারেননি। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।